আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স হঠাৎ করেই এক বোমা ফাটানো ভবিষ্যৎবাণী করে বসেছে। তাদের অ্যানালিস্টরা বলছেন বাংলাদেশের আগামী নির্বাচনে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। ভাবছেন এতদিন কোণঠাসা হয়ে থাকা একটা দল, যাদের নিবন্ধন নিয়ে টানাটানি ছিল, তারা হুট করে ক্ষমতায় আসবে কিভাবে? রয়টার্স কিন্তু হাওয়ায় কথা বলেনি, তারা তিনটি সুনির্দিষ্ট কারণ দেখিয়েছে। আর এর মধ্যে ১ নম্বর কারণটি শুনলে আপনার চোখ কপালে উঠবে। রাজনীতি নয়, আন্দোলন নয়, জামায়াতকে ক্ষমতায় আনবে তাদের এমন এক সিক্রেট অস্ত্র, যা তারা গত ১৫ বছর ধরে নীরবে তৈরি করেছে সবার চোখের আড়ালে। কি সেই অস্ত্র? কেন পশ্চিমা বিশ্ব এখন জামায়াতকে নিয়ে নতুন করে হিসেব কষছে? চলুন রয়টার্সের সেই চঞ্চলকর রিপোর্টের ব্যবচ্ছেদ করা যাক। শুরুতেই একটা দৃশ্য মনে করার চেষ্টা করুন। ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছিল। সর্বস্ব হারিয়ে মানুষ যখন আহাজারি করছিল, সরকারের ত্রাণ বা দমকল বাহিনী পৌঁছানোর আগেই সেখানে একদল লোক হাজির। তাদের হাতে নগদ টাকা, খাবার আর তাঁবু। এরা কারা? এরা ছিল জামায়াতের কর্মী। রয়টার্স বলছে, ঠিক এই জায়গাতেই জামায়াত অন্য সব রাজনৈতিক দলের চেয়ে যোজন যোজন এগিয়ে। বিএনপি বা আওয়ামী লীগের রাজনীতি যখন রাজপথের স্লোগান আর টিভি টকশোতে সীমাবদ্ধ, জামায়াত তখন হাঁটছে ভিন্ন পথে। রয়টার্সের বিশ্লেষণে জামায়াতের ক্ষমতায় আসার পেছনে সবচেয়ে বড় যে কারণটি উঠে এসেছে, তা হলো তাদের অভাবনীয় জনকল্যাণমূলক নেটওয়ার্ক। বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, পেটে খেলে পিঠে সয়। জামায়াত এই তত্ত্বটিকেই তাদের রাজনীতির মূল মন্ত্র বানিয়েছে। গত ১.৫ দশকে তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে, তখন তারা বসে থাকেনি। তারা তৈরি করেছে এমন এক প্যারালাল ইকোনমি বা সমান্তরাল অর্থনীতি এবং সেবা খাত, যা সরাসরি কোটি মানুষের জীবন ছুঁয়ে গেছে। আপনি যদি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের দিকে তাকান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নাম আসবেই। রয়টার্সের ভাষ্যমতে, এই একটি ব্যাংকের মাধ্যমেই প্রায় ১.৫ কোটি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে। ভাবা যায়, ১.৫ কোটি মানুষ মানে ১.৫ কোটি পটেনশিয়াল ভোটার বা শুভাকাঙ্ক্ষী। দেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা যত ঋণ পান, তার ১/৪ আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আর মজার ব্যাপার হলো, এই ব্যাংকটি প্রতিষ্ঠার পেছনে এবং এর পরিচালনার দীর্ঘ সময়ে জামায়াতের মতাদর্শী লোকজনের প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং এখন আছে। শুধু তাই নয়, গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে এই ব্যাংক প্রায় ২০ লাখ নারীকে সুদমুক্ত ঋণ দিয়েছে। এদের আয় বেড়েছে গড়ে ৩০%। এই ২০ লাখ নারী ভোটার ভোট দিতে যাবেন, তখন তারা কি রাজনৈতিক বুলি আওড়ানো নেতাদের কথা ভাববেন, নাকি যারা তাদের দুঃসময় পুঁজি দিয়েছিল তাদের কথা ভাববেন? উত্তরটা খুব সহজ। এরপর আসা যাক স্বাস্থ্য খাতে। বাংলাদেশে চিকিৎসা সেবা পাওয়াটা সাধারণ মানুষের জন্য যুদ্ধের মতো। এখানেও জামায়াত তৈরি করেছে ইবনে সিনা হাসপাতালের মতো বিশাল এক সাম্রাজ্য। রয়টার্স বলছে, ইবনে সিনাকে দেশের অন্যতম সেরা এবং বড় বেসরকারি হাসপাতাল হিসেবে গণ্য করা হয়। প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষ এখান থেকে সরাসরি সেবা নিচ্ছে। আর দলের নেতাকর্মী বা তাদের রেফারেন্সে যারা যান, তারা পান বিশেষ ছাড় কিংবা নামমাত্র মূল্যে চিকিৎসা। জামায়াতের সাবেক শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী এবং মীর কাশেম আলী ছিলেন এই ইবনে সিনা ট্রাস্টের নীতি নির্ধারণ পর্যায়ে। অর্থাৎ দলটির নেতারা বুঝিয়েছিলেন, শুধু মিছিল করে মানুষ পাওয়া যাবে না, মানুষের অসুখে বিসুখে পাশে দাঁড়াতে হবে। আজ যখন রয়টার্স বলছে যে জামায়াত ক্ষমতায় আসতে পারে, তখন তারা আসলে এই কোটি কোটি সুবিধাভোগী মানুষের সাইকোলজিক্যালি রিড করতে পেরেছে। দর্শক, জামায়াতের এই মাস্টার প্ল্যান নিয়ে আরও গভীরে যাব, জানাবো তাদের শিক্ষা ব্যবস্থার একচেটিয়া আধিপত্যের কথা। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন, কারণ আমরাই তুলে আনি খবরের পেছনের আসল বিশ্লেষণ। এবার আসুন শিক্ষার দিকে নজর দেই। একটা জাতিকে বা একটা প্রজন্মকে নিজেদের মতাদর্শে গড়ে তোলার সবচেয়ে কার্যকর হাতিয়ার হল শিক্ষা। জামায়াত এটা খুব ভালো করে জানে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী আলিয়া ধারার প্রায় ১০,০০০ মাদ্রাসায় জামায়াতের একছত্র প্রভাব রয়েছে। এখানে পড়াশোনা করছে প্রায় ২৫ লাখ শিক্ষার্থী। এই ২৫ লাখ তরুণ যখন ভোটার হবে, তাদের মগজে কাদের চিন্তাধারা থাকবে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে শুধু মাদ্রাসা নয়, মূলধারার শিক্ষাতেও জামায়াত তৈরি করেছে নিজস্ব দুর্গ। এর শুরুটা হয় ৮০ দশকের রেটিনা কোচিং সেন্টারের মাধ্যমে। বর্তমানে সারা দেশে এর ১৫০টি শাখা এবং বছরে প্রায় ২৫,০০০ শিক্ষার্থী এখান থেকে বের হচ্ছে। কোচিং সেন্টার থেকে শুরু করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়, সব লেভেলে তাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, দারুল এহসান ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো মূলত তাদেরই গড়ে তোলা। এমনকি আইডিয়াল নাম দিয়ে সারা দেশে যে অসংখ্য স্কুল কলেজ আছে, তার বড় অংশের নিয়ন্ত্রণ জামায়াতপন্থী ট্রাস্টিদের হাতে। এসব প্রতিষ্ঠানে তারা অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়, বিনা পয়সায় পড়ায়। ফলে এই ছাত্রছাত্রীরা এবং তাদের পরিবারগুলো জামায়াতের প্রতি এক ধরনের কৃতজ্ঞতাবোধ লালন করে। রয়টার্স মনে করে এই কৃতজ্ঞতাবোধই ব্যালট বাক্সে ভোটের ঝড়ে পরিণত হবে। রয়টার্সের বিশ্লেষণে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হল জামায়াতের দুর্যোগ ব্যবস্থাপনা।
আগের কড়াইল বস্তির আগুনের কথা বলেছি, যেখানে বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। সেখানে জামায়াত কর্মীরা পকেটের টাকা খরচ করে ত্রাণ দেয়। বন্যা হোক, শীত হোক কিংবা অগ্নিকাণ্ড, সবার আগে দুর্গত এলাকায় জামায়াতের ব্যানার দেখা যায়। এই যে তাৎক্ষণিক রেসপন্স, এটা সাধারণ মানুষের মনে গভীর দাগ কাটে। বড় রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যাওয়ার সমীকরণে ব্যস্ত, জামায়াত তখন মাঠ পর্যায়ে মানুষের আস্থা অর্জনে ব্যস্ত। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির সাথে জোটে থেকে সরকারে ছিল জামায়াত, কিন্তু এরপর দীর্ঘ সময় তারা ক্ষমতার বাইরে। রয়টার্স বলছে, সরকারে না থেকেও তারা সারা দেশে জালের মতো নিজেদের প্রতিষ্ঠান ছড়িয়ে দিয়েছে। কৃষি থেকে মহাকাশ বিজ্ঞান, সব খাতেই তাদের লোক তৈরি হয়েছে। রয়টার্স তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে এই জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জামায়াত কেবল মানুষের মন জয় করেনি, বরং সারা দেশে এমন এক শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে যা তাদের ভোট ব্যাংকে পরিণত হয়েছে। তবে রয়টার্স শুধু জনকল্যাণের কথাই বলেনি, তারা আরও দুটি কারণ উল্লেখ করেছে। দ্বিতীয় কারণটি হল দুর্নীতিমুক্ত ভাবমূর্তি। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক নেতা মানেই দুর্নীতির সাথে কোনো না কোনোভাবে জড়িত, এমন একটা ধারণা সাধারণ মানুষের মনে বদ্ধমূল। কিন্তু রয়টার্স বলছে, জামায়াতের নেতাদের ব্যক্তিগত সততা এবং দুর্নীতিমুক্ত ইমেজ তাদের অন্যদের চেয়ে আলাদা করেছে। তাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা বা যুদ্ধাপরাধের অভিযোগ থাকলেও অর্থ চুরি বা লুটপাটের কেলেঙ্কারির সেভাবে নাম নেই বললেই চলে। এই ক্লিন ইমেজ মধ্যবিত্ত এবং শিক্ষিত ভোটারদের কাছে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তৃতীয় কারণটি হল তরুণদের পালস বোঝা। রয়টার্সের মতে, জামায়াত জানে তরুণরা কি চায়। তাদের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তিগত শিক্ষা এবং কর্মসংস্থান তৈরির উদ্যোগগুলো তরুণ সমাজকে আকৃষ্ট করেছে। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তারা তরুণদের কেরিয়ার গঠনে সহায়তা করছে, যা তাদের জনপ্রিয়তা বাড়াচ্ছে। এখন প্রশ্ন হল, বিএনপি বা আওয়ামী লীগের মতো বিশাল ভোটের রাজনীতির মাঠে জামায়াত কি আদৌ গেম চেঞ্জার হতে পারবে? রয়টার্স মনে করে হ্যাঁ পারবে, কারণ দীর্ঘ সময় ধরে বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় বা বিরোধী দলে থেকেও তাদের জনকল্যাণমূলক কাজ ছিল সরকার নির্ভর বা সীমিত। কিন্তু জামায়াত সরকারে না থেকেও ব্যক্তিগত এবং দলীয় উদ্যোগে যে সেবাখাত তৈরি করেছে, তা তাদের একটি সাইলেন্ট মেজরিটি বা নীরব সমর্থন এনে দিয়েছে। বাংলাদেশের প্রতিটি উপজেলা বা ইউনিয়নে তাদের প্রতিষ্ঠিত কোনো না কোনো স্কুল, ক্লিনিক বা এনজিও আছে। গ্রামের একজন সাধারণ মানুষ যিনি হয়তো রাজনীতি বোঝেন না, কিন্তু বিপদে জামায়াতের অ্যাম্বুলেন্স সেবা পেয়েছেন কিংবা অভাবের সময় ইসলামী ব্যাংক থেকে ঋণ পেয়েছেন, তিনি ভোটের দিন ওই উপকারটুকুই মনে রাখবেন। নির্বাচনের মাঠে জোট মহাজোটের সমীকরণ থাকে, কিন্তু রয়টার্সের এই রিপোর্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজনীতির আসল খেলাটা শুধু মিছিলে হয় না, হয় মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনে পাশে দাঁড়ানোর মাধ্যমে। জামায়াতে ইসলামী সেই জায়গাটাতেই গত 15 বছর ধরে ইনভেস্ট করেছে। এখন তারা সেই ইনভেস্টমেন্টের রিটার্ন পাওয়ার অপেক্ষায় আছে। ভিডিওটি শেষ করার আগে বলতে চাই, রয়টার্সের এই বিশ্লেষণ যদি সত্যি হয়, তবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসন্ন। জনসেবাকে পুঁজি করে ভোটে রাজনীতিতে এই যে কৌশল, তা অন্য দলগুলোর জন্য নিশ্চিতভাবেই চিন্তার কারণ। আপনার কি মনে হয়, জনকল্যাণমূলক কাজের এই ফিরিস্তি কি আসলেই জামায়াতকে ক্ষমতায় আনার জন্য যথেষ্ট, নাকি রাজনীতির মাঠে অন্য কোনো ফ্যাক্টর কাজ করবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব দুর্দান্ত বিশ্লেষণমূলক ভিডিও পেতে বিডি ক্রিকেট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। আল্লাহ হাফেজ।